ভারত সরকারের কৃষি মন্ত্রক ও দূরদর্শন শান্তিনিকেতন নিবেদিত কৃষি দর্শন অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাই। কৃষি দর্শন মানেই কৃষির নতুন নতুন বিষয় নিয়ে আলোচনা, যা কৃষক বন্ধুদের খুবই উপকৃত করে। কৃষি বিশেষজ্ঞদের অভিজ্ঞ মতামত কৃষক বন্ধুদের সামনের দিকে এগিয়ে নিয়ে যায়। তারা সব বিষয়ে কিন্তু খুব আশাবাদী হয়। আজ আমরা এমন একটা বিষয় নিয়ে আলোচনা করব যা একটু আলাদা। আমরা সকলেই জানি সব জিনিসের কিন্তু দাম বাড়ছে, চাষের ক্ষেত্রেও কিন্তু দাম বাড়ছে, বই কমছে না। সেই জন্য আধুনিক পদ্ধতির বাইরে আমরা কিন্তু এক পাও এগোতে পারবো না। আধুনিক পদ্ধতিকে আঁকড়ে নিয়ে ধান চাষ কিভাবে সম্ভব সেটা নিয়ে একটু বিশদে আলোচনা করব। এবং এই ধান চাষ কিন্তু চিরাচরিত পদ্ধতির থেকে আলাদা, অনেক কম সময়ে কম খরচে কিন্তু সম্ভব। আমাদের সঙ্গে আছেন ডক্টর মোহাম্মদ রফিকুজ্জামান, সহ কৃষি অধিকর্তা প্রশিক্ষণ, কৃষি প্রশিক্ষণ কেন্দ্র বর্ধমান। নমস্কার। যে কথাটা একদম শুরুতেই বললাম ইন্ট্রোডাকশনে, যে চিরাচরিত পদ্ধতির থেকে ধান রোয়ার ক্ষেত্রে এই নতুন প্রযুক্তির মাধ্যমে যে ধান রোয়া হচ্ছে সেটা আলাদা। কোথায় আলাদা? দেখুন, ইদানিং এখন চাষি ভাইরা কিন্তু অনেকটা মেশিন নির্ভর হয়ে পড়ছে। তার কারণ আপনি যেটু বললেন যে চাষের খরচ বাড়ছে, এরকমই একটি মেশিন, যে মেশিনের সাহায্যে হচ্ছে সরাসরি ধান রোয়া করা যাবে। কিন্তু আমরা যেটা দেখি, সাধারণত চাষিরা যে বীজতলা তৈরি করে, চাষ দেয় এবং সেখানেই কল করা বীজ মাটিতে ফেলে। কিন্তু এক্ষেত্রে সম্পূর্ণ আলাদা। যেমন ধরুন, আমি যেখানে বীজতলাটা, অর্থাৎ চাষি ভাইরা যেখানে বীজতলাটা করবে, সেখানকারই হচ্ছে কাদামাটি নিয়ে, এবং সেই কাদামাটির ওপরে কিন্তু কল করা বীজ পড়বে না, সেখানে হচ্ছে পলিথিন সিট একটা পাততে হবে। এবং সেই পলিথিন সিটের হচ্ছে মাপ আছে, যেমন ধরুন 1 মিটার চওড়া এবং 10 মিটার লম্বা। এরকম পলিথিন সিটের ওপর হচ্ছে আপনার ওই 1 ইঞ্চি পুরো যে আমি কাদামাটির কথাটা বললাম, এবং মাথায় রাখতে হবে সেই কাদামাটিতে যেন কোনো কাঁকড় বা পাথর না থাকে। তার কারণ হচ্ছে মেশিনটা খুব সূক্ষ্ম, এবং কাপড় যেভাবে সেলাই হয় সেইভাবে হচ্ছে প্রতিটি চারাকে ঠেলে মাটিতে পুঁতে দেবে। সেক্ষেত্রে যদি পাথর থাকে তাহলে কিন্তু একটা মিসিং প্রবলেম। অর্থাৎ ধরুন আমার 8 সারির যদি মেশিন থাকে, দেখা গেল যে 8 সারির মধ্যে একটা সারি হতে গ্যাপ হয়ে গেল। তো এই পলিথিন শিটের ওপর হচ্ছে ওই 1 থেকে 1.5 ইঞ্চি মাটি, এবং মাথায় রাখতে হবে সেই 3 ভাগ মাটি হবে এবং 1 ভাগ কেঁচো সার। এই মিশ্রণে হচ্ছে সেই পলিথিন শিটের ওপরে মাটিটা দিয়ে দিতে হবে। একটু অন্য রকমের এটা, যে পলিথিন শিটের ওপরে মাটি ফেলে তার উপরে বীজতলা তৈরি করা হচ্ছে। সেখানে পরিচর্যার কি প্রয়োজন আছে? হ্যাঁ, পরিচর্যা বলতে নিশ্চয়ই প্রয়োজন আছে। আমি যেটা আগে বললাম যে একটু কাঁকড় বা বালি এরকম থাকলে তাকে ফেলে দিতে হবে। এরপরে আমি আসি যে বীজের যে পরিমাণটা লাগে। এখানে হচ্ছে 1 একর যদি আমি ধান রোয়া করি, সে ধান রোয়া করতে আমার প্রতিটি পলিথিন শিটে, মানে যেটা আমি বললাম যে 1 মিটার বাই 10 মিটার 6 কেজি করে কল করা বীজ হচ্ছে ফেলে দিতে হবে। এবং পরিচর্যা বলতে ধরুন আমাদের যেমন সবজির বীজতলা করে, দেখবেন যে সবজির বীজতলা করলে একটা খড়ের আস্তরণ দিয়ে দেয়, ঠিক এখানে হচ্ছে কিন্তু বীজটা ফেলার পরে একটা খড়ের আস্তরণ দিয়ে দিতে হবে। তার কারণ হচ্ছে সরাসরি রোদ যাতে এই বীজের ওপরে না পড়ে। এবং খড়ের আস্তরণ দেওয়ার পরে আপনাকে সকাল, সন্ধ্যা এবং রাত্রি এই 3 বার হচ্ছে ঝাড়ি দিয়ে জল দিতে হবে। এবং লক্ষ্য রাখতে হবে যে চারা মোটামুটি 1 ইঞ্চি হলে সেই খড়ের আস্তরণটা কিন্তু না টেনে গুটিয়ে আস্তে করে সাবধানে তুলে দিতে হবে, চারে বীজের ক্ষতি না হয়। কত বয়সের চারা লাগাবার জন্য একেবারে উপযুক্ত? হ্যাঁ, এটা মোটামুটি আমরা যেটা চিরাচরিত দেখে আসছি তার থেকে একটু আগে করলে ভালো হয়। মোটামুটি বর্ষায় যদি আমি ধান রোয়া করি, 21 থেকে 25 দিন বয়সের চারা তুলতে হবে। এবং যদি বোরো ধানের করি একটু বেশি, হয়তো 35 দিনের মাথায় তুলতে হবে। আচ্ছা, এখানে দেখা যাচ্ছে যে যে সরাসরি মাটির ওপরে চারা গাছগুলোকে লাগানো হচ্ছে না, একটা পলিথিন শিটের ওপরে মাটি ফেলে তার উপর লাগানো হচ্ছে। সেই ক্ষেত্রে চারা গাছগুলোকে কিভাবে তুলতে হবে? হ্যাঁ, এটা বলি, ধরুন এই সময় যখন দেখা যায় যে আমার চারাটা রেডি হয়েছে, তো চারা তোলার আগে কিছু সতর্কতা অবলম্বন করতে হয়। যেমন ধরুন আমরা বলি একটা সাইড কাটিং, অর্থাৎ দেখবেন যে এই বীজতলাটার পাশে দেখবেন যে কিছু বীজ হচ্ছে বড় হয়ে যায়। কেন? তার কারণ হচ্ছে ওই বীজটা সরাসরি কিন্তু মাটিতে পড়েছে, পলিথিন শিটের বাইরে পড়েছে।
তা আমাকে বীজটা তোলার আগে প্রথমে ওই সাইড কাটিং করে ওগুলো বাদ দিতে হবে। অর্থাৎ আমার পলিথিন শিটের মধ্যে যেটুকু বীজ রয়েছে ওই 1 মিটার বা 10 মিটারের মধ্যে সেটুকুই আমাকে নিতে হবে। এবং কখন বুঝতে হবে যে আমার এই বীজ রেডি হয়েছে, এক মুঠো বীজ ধরে যদি হাত দিয়ে টানা যায়, যদি দেখা যায় শক্তপোক্ত আছে, তাহলে বোঝা যাবে যে আমার এই বীজ রেডি। এবং এটা একটা মাপ আছে, যেমন ধরুন আমরা 1 মিটার চওড়া আমি আগে বলেছি, সেটি 1 মিটার যেটা লম্বা হবে এবং 21 সেন্টিমিটার চওড়া। এইভাবে হচ্ছে বীজগুলোকে ধারালো কাস্তের সাহায্যে কিন্তু লম্বালম্বিভাবে কাটতে হবে এবং এক একটা পিসকে আমরা বলি কেক। এবং এই এক একটা পিসকে নিয়ে হচ্ছে আমাদের যে আটসারি মেশিন রয়েছে, সেই আটসারি মেশিনে প্রত্যেকটা খোপে কিন্তু দিয়ে দিতে হবে। এবং আরেকটা জিনিস বলা দরকার যে আমার বীজতলাটা এমন জায়গায় হবে যাতে রোয়ার জমিটা খুব কাছাকাছি থাকে। তাতে হয় কি, আমার বীজটা নিয়ে যেতে সুবিধা হয়, ইনজুরিটা কম হবে। এবং ঠিক বিছনের বয়স যখন 10 থেকে 15 দিন হবে, আমরা বলি যে 2% ডিএপি অর্থাৎ লিটারে 20 গ্রাম ডিএপি স্প্রে করলে খুব ভালো হয়। এই যে একটা নতুন পদ্ধতিতে ধান রোয়া হচ্ছে, এখন আমি জানতে চাইবো যে ঘন্টায় কতটা জমি রোয়ানো যাবে এবং সেই সঙ্গে ডিজেলের পরিমাণ কি লাগবে? হ্যাঁ, এটা ভালো প্রশ্ন করেছেন, কেন চাষি ভাইরা তো প্রথমেই জিজ্ঞেস করবে যে আমি এটা কেন করব, আমার এতে কি লাভ। ধরুন যখন সদ্য মেশিনটি নতুন অবস্থায় আমরা 2010-11 আর্থিক বছরে করেছিলাম, তাতে নতুন মেশিনটা চালানোর সময় আমাদের মোটামুটি মোবিল 3 লিটার মতো লেগেছিল, গিয়ার অয়েল 7.5 লিটার মতো লাগে। আর এই মেশিন হচ্ছে আপনার ঘন্টায় 1/2 লিটার ডিজেল লাগে এবং 1 একর জমি রোয়া করতে 3 ঘন্টা সময় লাগবে। তার মানে বুঝতে পারছেন যে 3 ঘন্টায় আমার 1.5 লিটার ডিজেল লাগছে। তাহলে কত দ্রুত সময়ের মধ্যে আমি মাত্র 3 ঘন্টার মধ্যে 1 একর জমি রোয়া করে দিচ্ছি। এবং এখানে হচ্ছে চিরাচরিত পদ্ধতিতে যতটা শ্রমিক লাগে তার থেকে অনেক কম শ্রমিক লাগে এখানে। যেহেতু আমার বীজতলা তৈরি করতে ধরুন কম শ্রমিক লাগছে, রোয়ার ক্ষেত্রে কম শ্রমিক লাগছে। কেন ধরুন এখন 1 বিঘা জমি রোয়া করতে মিনিমাম 8টা থেকে 9টা শ্রমিক আমার দরকার। সেক্ষেত্রে হচ্ছে আমার ড্রাইভার সমেত আরও 2 জন এই পুরো জমিটা কিন্তু 3 ঘন্টার মধ্যে 1 একর জমি রোয়া করে ফেলবে। তো আমি চাষি ভাইদের বলবো, যারা স্থানীয় ব্লক রয়েছে, সহ কৃষি অধিকর্তার করণ রয়েছে, ওখানে যোগাযোগ করুন। এবং এটা সরকারি উদ্যোগে কিন্তু এখন অনেক এই মেশিনের ওপর কিন্তু জোর দেওয়া হচ্ছে। একটু অন্য প্রসঙ্গ এর সঙ্গে জুড়তে চাই যে চিরাচরিত পদ্ধতিতে ধান চাষ করলে দেখেছি অনেক সময় অনেক ক্ষতির সম্মুখীন হতে হয় কৃষক বন্ধুদের, সেটা কোনো পোকার আক্রমণ হোক, রোগের আক্রমণ হোক, কি আরও অন্যান্য। এই মেশিনের সাহায্যে ধান পুঁতলে এই সমস্যাগুলো কি কমে যায়? না, এই সমস্যাটা দেখেছি যে রোগ পোকার আক্রমণ অনেকটাই কম। এবং যেটা আরও বলা দরকার যে এই মেশিনে দেখবেন যে ইচ্ছে মতো চারার দূরত্ব, গুছিতে কটা চারা পড়বে, সমস্ত কিন্তু চাষি ভাইরা নিজেরা ঠিক করে নিতে পারবে। এবং এতে দেখা গেছে যে ফলনের ক্ষেত্রে বলি, চিরাচরিত পদ্ধতিতে 1 একর জমি চাষ করার পরে যে ফলনটা পাওয়া গেছে প্রায় 37 বস্তা মতো, কিন্তু এই 8 সারি ধান রোয়া মেশিনের সাহায্যে ফলন প্রায় 45 বস্তা মতো পাওয়া গেছে। এবং এটা নিজের হাতে করা, এটা 2010-11 আর্থিক বছরে এটা করা হয়েছিল। তাতে এই হিসেব করে দেখা গেছে যে প্রায় একরে 5,000 টাকা কিন্তু লাভ থাকছে। আর কি আধুনিক যন্ত্র ব্যবহার করে ধান চাষ করা সম্ভব কম সময়ে এবং কম খরচে? হ্যাঁ, এটা দেখুন, যেমন এটা একটা দিক বললাম যে কম সময়ের মধ্যে ধান রোয়ার যেমন হচ্ছে, ঠিক পাশাপাশি আপনি দেখবেন যে ধান কাটার যন্ত্রও আছে, যেটা বলি আমরা প্যাডি রিপার। এটা কিন্তু দেখবেন খুব যদি এক্সপার্ট হ্যান্ড থাকে, আপনার 45 মিনিটের মধ্যে কিন্তু 1 বিঘার ধান কেটে দেবে। এবং ঘন্টায় ধরুন 1 থেকে 1.5 লিটার ডিজেল লাগে। এটা 4টে ব্লেড থাকে এবং খুব সুন্দরভাবে ধানটা কেটে জমিতে ফেলে দিবে। কিন্তু এটা সমস্যা হচ্ছে যে জমি যাতে চাকাটা ঠিক মতো চলে এরকম পরিস্থিতি কিন্তু হতে হবে। এবং এটার একটা সামাজিক সমস্যাও রয়েছে। সামাজিক সমস্যা বলতে দেখা গেছে যে মেশিনে ধান কেটে রাখা হয়েছে, কিন্তু যখন শ্রমিকদের বলা হয় যে তুমি ধানগুলো একটু গুটি করে আটি করে তুমি নিয়ে যাও, তখন কিন্তু আসে না। এটা একটা সামাজিক সমস্যা রয়েছে। তবে আমার মনে হয় এগুলো আস্তে আস্তে কেটে যাবে।
এই মেশিনগুলো চালাতে গেলে তো একটা ন্যূনতম ট্রেনিংয়ের দরকার, সেটা কি কৃষক বন্ধুরা নিজেরাই করে নেন নাকি ব্যবস্থা করা হয়? না, সেটা আমার মনে হয় যে সেটা ব্লক থেকেই করে দিতে পারে, এটা অসুবিধা হয় না। এবং যেটা ধানের যেটা একটা বললাম ধান কাটার মেশিন, এমন কোনো সমস্যা নেই চালানোর ক্ষেত্রে। যেমন যেভাবে পাওয়ার টিলার চালায় ঠিক সেইভাবে এখন দেখবেন অনেক চাষি অনেক এক্সপার্ট নিজেরাই পাওয়ার টিলার চালায়। ঠিক ধান কাটার মেশিনের পাশাপাশি এখন দেখবেন আরও অনেক মেশিন বেরিয়েছে, যেমন ধরুন আলু বপন করার মেশিন, যেটা ম্যানুয়ালি করা যায় এবং অটোমেটিক করা যায়। ম্যানুয়ালি করলে হয় কি, দুজন লেবারকে বসে থাকতে হয়, গোল গোল খোপ থাকে, তার মধ্যে আলু দিয়ে দিতে হয় এবং সে ঠিক মাপে আলুগুলো মাটিতে বপন করে চলে যায়। এবং অটোমেটিকের ক্ষেত্রে কিন্তু নিজে নিজেই মাটিতে আলু বপন করে দেবে। একদিক গেল আলু বপন করা, আবার কিন্তু আলু তোলারও মেশিন বেরিয়েছে, যেটা আমরা বলি যে পটাটো ডিগার। এটাও কিন্তু খুব ভালো, অল্প সময়ের মধ্যে কিন্তু আলুগুলো তুলে দেওয়া হয়। তাতে আমাদের একটা ধারণা হচ্ছে যে আগামী দিনে দেখুন যে হারে চাষের খরচ বাড়ছে, আমার মনে হয় আগামী দিনে চাষি ভাইরা ঠিক মেশিন নির্ভর হয়ে পড়বে। আজকে আমরা মূলত ধান নিয়েই আলোচনা করছি, কিন্তু একেবারে শেষে আপনার কাছে খুব সংক্ষেপে জানতে চাইব যে অন্যান্য ফসলের ক্ষেত্রেও কি এই মেশিনগুলো ব্যবহার করা সম্ভব? অন্যান্য ফসলের ক্ষেত্রে বলতে একটা নির্দিষ্ট ফসলের ক্ষেত্রে কিন্তু নির্দিষ্ট মেশিনগুলো রয়েছে, ঠিক আছে? মানে ধানের ক্ষেত্রে ধান, আরও অন্যান্য ফসলের ক্ষেত্রে নির্দিষ্ট। ধন্যবাদ আপনাকে, চমৎকার একটি আলোচনা উপহার দিয়েছেন। সত্যি যত দিন যাচ্ছে আমরা কিন্তু প্রযুক্তিকে আঁকড়ে ধরছি, প্রযুক্তির বাইরে আমরা এক পাও ফেলতে পারবো না এবং কৃষির ক্ষেত্রেও কিন্তু তা প্রযোজ্য। তাই কৃষক বন্ধুরা, আপনারা আজকের আলোচনা তো শুনলেন মন দিয়ে, এগিয়ে আসুন, প্রযুক্তির হাত ধরুন এবং উন্নতির দিকে এগিয়ে যান। ও মা, আমি স্কুলে পড়তে যাচ্ছি। হ্যাঁ, স্কুল? বিয়ের সময় তুমি না বলেছিলে তুমি লেখাপড়া জানো? আরে মা, ফার্ম স্কুলে যাচ্ছি চাষের বিষয়ে নতুন নতুন কথা শিখতে। আপনিও চলুন। ফার্ম স্কুল, যেখানে জমিতে ফসল বৃদ্ধির প্রত্যেকটি কথা চাষিদের শেখানো হয়, যেমন মাটির হিসেবে সঠিক সার, ভালো বীজ আর প্রয়োজন অনুযায়ী কীটনাশক। কেননা কম খরচে বেশি লাভ। ভারত সরকারের কৃষি মন্ত্রক ও দূরদর্শন কেন্দ্র শান্তিনিকেতন নিবেদিত কৃষি দর্শন অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। আমরা এখন দাঁড়িয়ে আছি বাঁকুড়া জেলার শালতোরা ব্লকের পাটদোহা গ্রামে। এখানে বিস্তীর্ণ অঞ্চল জুড়ে নানা রকম চাষাবাদ হচ্ছে, কিন্তু এখন আমরা জেনে নেব সূর্যমুখী চাষ প্রসঙ্গে। সূর্যমুখী একটি তৈলবীজ এবং বর্তমান দিনে এর চাহিদা বেড়েই চলেছে। আমাদের সঙ্গে উপস্থিত আছেন শ্রী শরবিন্দু সিংহ, সহ কৃষি অধিকর্তা, শালতোরা। আমরা প্রথমেই তার কাছে জেনে নেব আপনার এই জেলায় এই সূর্যমুখী চাষের কিভাবে বেড়ে চলেছে, চাষ কিভাবে বাড়ছে। নমস্কার। বিগত 2009 সাল থেকে আমরা এই শালতোরা ব্লকের পাটদোহা গ্রামকে বেছে নিয়েছি সূর্যমুখী চাষের জন্য। এখানে মূলত হাইব্রিড সূর্যমুখী চাষকে জনপ্রিয় করে তোলার লক্ষ্যে 2009 সালে 3 থেকে 4 জন চাষিকে আমরা পাইলট প্রজেক্ট হিসাবে হাইব্রিড সূর্যমুখী বীজ এবং অন্যান্য কৃষি উপকরণ সরবরাহ করি এবং তার সাথে সাথে বিভিন্ন রকমের ট্রেনিংগুলো দিয়ে তাদেরকে এই চাষ সম্পর্কে উৎসাহিত করে তুলেছি। যে কোনো চাষে জমিটাকে তৈরি করে নিতে হয়, তো এই সূর্যমুখী চাষ প্রসঙ্গে একটু বলুন না, জমিটা কিভাবে তৈরি করা হয়? এই সূর্যমুখী চাষ করতে গেলে সাধারণত সমস্ত রকমের জমিতেই সূর্যমুখী চাষ করা যায়, তবে একটা জিনিস মনে রাখতে হবে যে সূর্যমুখী চাষ নিচু জমিতে করা যাবে না এবং যে জমিতে উপযুক্ত জল নিকাশি ব্যবস্থা নেই সেরকম জমিতে সূর্যমুখী চাষ করা সম্ভব নয়। কারণ এই সূর্যমুখী গাছটি জল সহ্য করতে পারে না, বেশি জল বসে গেলে সেক্ষেত্রে গাছ ঢলে পড়া রোগে আক্রান্ত হয়ে মারা যেতে পারে। সেই জন্য এমন জমি আমরা সিলেকশন করব, মাঝারি এবং মাঝারি উঁচু জমি, দোআঁশ মাটি এবং বেলে দোআঁশ মাটি এই সূর্যমুখী চাষের পক্ষে খুবই ভালো এবং উপযোগী। যে কোনো চাষের একটা আদর্শ পরিবেশ থাকে, সূর্যমুখী চাষ করতে গেলে কোন সময় বীজ বপন করতে হবে কিংবা কীরকম আবহাওয়া থাকলে চাষটি ভালো হবে? অ্যাকচুয়ালি সূর্যমুখী থ্রু আউট ইয়ারই চাষ করা সম্ভব, তবে বর্তমানে আমরা এই পাটদোহা গ্রামে যেহেতু জলের ব্যবস্থা আমাদের এখানে সব সময় থাকে না, সেজন্য আমরা এটা ডিসেম্বর জানুয়ারি মাসে আমরা এই সূর্যমুখী বীজটাকে বপন করতে বলি। সূর্যমুখী
ডিসেম্বরের মাঝামাঝি থেকে জানুয়ারির মাঝামাঝি পর্যন্ত বীজ বপন করা সম্ভব। একটা জিনিস দেখতে হবে যে মাটিতে জৈব সারের পরিমাণ যেন খুব বেশি পরিমাণে থাকে। জৈব সার জমিতে যত বেশি দেওয়া যাবে জমির স্বাস্থ্য ভালো থাকবে। তার সাথে সাথে সূর্যমুখীর যে মূল সমস্যা ঢলে পড়া রোগ, যেটা যে কোনো বয়সে সূর্যমুখী গাছে হতে পারে, সেই ঢলে পড়া রোগের প্রকোপটা অনেকটাই কমে যাবে যদি জমিতে জৈব সারের পরিমাণ যথেষ্ট পরিমাণে বেশি থাকে। এছাড়া যদি রাসায়নিক সার আমাদেরকে প্রয়োগ করতে হয়, রাসায়নিক সার প্রয়োগ করতে গেলে শেষ চাষের আগে একর প্রতি 18 কেজি নাইট্রোজেন, 40 কেজি ফসফেট এবং 20 কেজি পটাশ মূল জমিতে মিশিয়ে দিতে হবে এবং পাওয়ার টিলারে দিয়ে দুবার নাগল দিয়ে ওটাকে জমি তৈরির সময় একদম ভালোভাবে জমিতে মিশিয়ে দিতে হবে। এছাড়া অনুখাদ্য হিসাবে যদি আমরা দিই, কারণ এখানে আমরা জিঙ্ক সালফেট এবং বোরাক্সের ব্যবহার করতে বলেছি চাষিদের মধ্যে, এবং সেটা আমরা কৃষি দপ্তরের পক্ষ থেকেও সরবরাহ করেছি। জিঙ্ক সালফেট লাগবে একর প্রতি 10 কেজি এবং বোরাক্স লাগবে 4 কেজি। গাছটি ছোট থেকে যতক্ষণ না পর্যন্ত ফসল উঠছে রোগ পোকার আক্রমণটা হতেই পারে। হ্যাঁ, রোগ পোকাগুলি কীরকম হয়, মানে কীরকম পোকার আক্রমণ হয়, আর তার থেকে তাকে আটকাতে গেলে চাষি ভাইদের কী করতে হবে সেটা? মূলত সূর্যমুখীতে যে সমস্ত রোগগুলো দেখা দেয় তার মধ্যে প্রধান রোগটা হচ্ছে ঢলে পড়া রোগ, যেটা আমি প্রথমেই আলোচনা করেছি। এবং এই ঢলে পড়া রোগের হাত থেকে যদি সূর্যমুখী গাছকে বাঁচাতে হয় সেক্ষেত্রে দেখতে হবে জমিতে যাতে কোনো মতেই জল বসে না যায়, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে এই জৈব সারের পরিমাণ জমিতে বৃদ্ধি করতে হবে। জৈব সার বেশি থাকলে সেক্ষেত্রে কিন্তু সূর্যমুখী ঢলে পড়া রোগটা অনেকটাই কমে যাবে। তা সত্ত্বেও যদি ঢলে পড়া রোগ দেখা দেয় সেক্ষেত্রে আমরা জমিতে ওই গাছের মধ্যে আমরা কপার অক্সিক্লোরাইড গ্রুপের কোনো ওষুধকে 4 গ্রাম প্রতি লিটার জলে গুলে স্প্রে করতে বলি। এছাড়া একটা বাদামি দাগ রোগ দেখা দেয় বা ঝলসা টাইপের একটা রোগ হয়, যে রোগটার জন্য আমরা বলেছি কার্বেন্ডাজিম বা ম্যানকোজেবের মিক্সচার, যেটা 6R নামে পাওয়া যায়, সেটা যদি 2 গ্রাম প্রতি লিটার জলে গুলে স্প্রে করা যায় সেক্ষেত্রে এই রোগটাকে কন্ট্রোল করা যাবে। এছাড়া পোকার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং মারাত্মক পোকা যেটা আমরা বলে থাকি লেদা পোকা, এই লেদা পোকায় সূর্যমুখী ক্ষেতে ব্যাপক ক্ষতি সাধন করে এবং এমনও সময় দেখা গেছে মাঠের মধ্যে দিয়ে যদি হেঁটে যাওয়া যায় বিকেলবেলায় বা সন্ধ্যের দিকে, তখন দেখা যাবে যে ব্যাপক আক্রমণ যদি হয় তাহলে ওই পোকাগুলো গাছটা কাটছে সেই শব্দটা পর্যন্ত শোনা যায়, মশমশ করে শব্দ হয়। ব্যাপক যদি সূর্যমুখী চাষ হয়ে থাকে সেই এলাকায় এই প্রাদুর্ভাবটা দেখা গেছে। এদের যদি কন্ট্রোল করতে হয় সেক্ষেত্রে আমরা মনোকটোফস 1.5 ml প্রতি লিটার জলে গুলে স্প্রে করতে বলবো। এছাড়াও একটা লোকাল পদ্ধতি আমরা এখানে ইউজ করে থাকি, যেটা ঝোলা গুড় বা তুষের সাথে যদি আমরা কার্বারিল গ্রুপের কোনো ওষুধকে 500 গ্রাম ওই ঝোলা গুড়ের সাথে মিশিয়ে এবং তার সাথে ধানের তুষ যেটা 5 কেজি সেটা মিশিয়ে যদি গাছের গোড়ায় গোড়ায় প্যালেট আকারে আমরা দিয়ে রাখতে পারি, তাহলে দেখা যাবে পরের দিন সকালবেলায় প্রচুর পরিমাণে লেদা পোকা মারা পড়েছে। কারণ ওরা রাতেবেলায় এগুলো খায় বেরিয়ে, এবং যেহেতু এদের নকটার্নাল হ্যাবিট সেই জন্য ওরা রাতেবেলায় খাবে এবং সকালে দেখা যাবে এগুলো মারা গেছে। সূর্যমুখী চাষ সম্পর্কে জানতে গিয়ে আমরা প্রথমে আপনার কাছে জেনেছিলাম যে এটি একটি অর্থকরী ফসল, এবং আপনি বললেন যে আপনার জেলায় এটা কৃষক বন্ধুদের আপনারা উৎসাহিত করছেন। সরকারি পক্ষ থেকে কি কোনো উৎসাহর দানের ব্যাপার আছে, সেটা একটু যদি বলেন। সেটা আমি বলছি। সরকারি পক্ষ থেকে প্রথম কথা যেটা আমরা এই 2009 সালে এখানে শুরু করেছিলাম, আমি একটু বলে রাখি যে বর্তমানে 2013 সালে আমার এই শালতোড়া ব্লকে এবছর টোটাল প্রায় 30 হেক্টর জমিতে সূর্যমুখী চাষটা জনপ্রিয়তা লাভ করেছে এবং আগামী দিনে আরও বাড়বে। তবে এই বাড়ার সাথে সাথে এই সূর্যমুখী বীজের মার্কেটিংয়ের ব্যবস্থা যদি করে দেওয়া না হয় তাহলে চাষিদের পক্ষে এই চাষ করাটা আগামী দিনে খুবই দুরূহ হয়ে উঠবে। কারণ শুধু প্রোডাকশন করলে হবে না, এদের একটা ব্যবস্থা। সেই জন্য আমরা বাঁকুড়া ডিস্ট্রিক্ট জেলা কৃষি দপ্তরের পক্ষ থেকে বর্তমানে এই বছরই বাঁকুড়া 1 1 নম্বর ব্লকে কেঞ্জাকুড়া বলে যে জায়গাটি আছে সেখানে একটি অয়েল এক্সট্রাকশন মেশিন বসানো হচ্ছে এবং সময়তা মতেও আগামী দিনে বসানো হবে। এবং এই মেশিন দুটি যদি বসানো যায় তাহলে এই এলাকার সমস্ত চাষি ভাইরা তাদের যে বীজগুলো এনারা তৈরি করবেন এই সূর্যমুখী থেকে, সেটা ওই মেশিনে ওনারা ভাঙিয়ে নিয়ে তেল করতে পারবেন এবং সেই তেলটা ওনারা নিজেরাও খেতে পারবেন এবং মার্কেটিংও করতে পারবেন। ধন্যবাদ আপনাকে। আমরা জেনে নিলাম বিশেষজ্ঞের কাছ থেকে সূর্যমুখী চাষ কীভাবে হয়, জমি তৈরি কী করে করতে হয়, রোগ পোকার আক্রমণ থেকে কী করে ফসলকে বাঁচাতে হয় এবং সরকারের পক্ষ থেকে কী কী সুযোগ সুবিধা পাওয়া যাচ্ছে সে সকল কথা। আশা করি এগুলো জেনে আপনারা সকলেই উপকৃত হবেন। এই নাও আর কিছু বাস। আরে এটা কি ভাই, এতটুকু রাসায়নিক সার? কৃষিকাজ ছাড়ছো কি? কৃষিকাজ নয়, বোকামি ছাড়ছি। মাটির পরীক্ষা করিয়েছি। এখন তো দাদা যতটা প্রয়োজন ততটাই সার জমিতে দেব। হ্যাঁ, কৃষক ভাই আজই নিজের জেলার কাছের জমি পরীক্ষার গবেষণাগারে মাটির পরীক্ষা অবশ্যই করান। আর মাটিতে পুষ্টিকর পদার্থ, আর্দ্রতা এবং গাছপালার বিকাশ অনুযায়ী প্রয়োজন মতো পুষ্টিকর পদার্থ দিন। আর হ্যাঁ, মাটিতে গন্ধক, দস্তা, বোরনের মতো সূক্ষ্ম পুষ্টিকর পদার্থ সম্পর্কে জানতে ভুলবেন না। সার আর জৈবিক সারের সঠিক ব্যবহারে জমির উর্বরতা বজায় থাকে, উৎপাদনশীলতা বাড়ায়, খরচ কমায় আর মূল্যবান বিদেশি মুদ্রা বাঁচাতে সাহায্য করে।
আর হ্যাঁ, ধীরে ধীরে নাইট্রোজেন সরবরাহকারী সার যেমন নিমযুক্ত ইউরিয়াকে অগ্রাধিকার দিন আর ইউরিয়া পাতার উপর ছড়িয়ে দিন। আরে বাহ, তুই তো সত্যিই বুদ্ধিমান হয়ে গেছিস রে। বিশদে জানতে যোগাযোগ করুন জেলা কৃষি আধিকারিক বা কিষাণ কল সেন্টার। সম্প্রতি বীরভূমের মির্জাপুর গ্রামে ইন্টারন্যাশনাল সেন্টার ফর এগ্রিকালচার রিসার্চ ইন ড্রাইল্যান্ড এরিয়ার সহযোগিতায় মুসুর চাষের মাধ্যমে অপুষ্টি দূরীকরণ নিয়ে একদিনের কর্মশালার আয়োজন করে মানবজমিন। বিভিন্ন কৃষি বিশেষজ্ঞ ছাড়াও অনুষ্ঠানে আশেপাশে গ্রামের কৃষক বন্ধুরা অংশগ্রহণ করেন। বিশেষজ্ঞেরা মুসুর চাষের গুণাগুণ নিয়ে বিস্তৃত আলোচনা করেন। ভারত সরকার, পশ্চিমবঙ্গ সরকার এবং বিভিন্ন অর্গানাইজেশনের সাথে এক হয়ে আমরা যে প্রযুক্তিগুলো আমরা উদ্ভাবন করেছি এগুলো কৃষকের মাঠে আনার জন্য। তা আমাদের অনেক জায়গাতে এই এলাকায় দেখলাম যে আপনার ধান কাটার পর কোনো ফসল খুব কম হয়, অনেক জমি পতিত পড়ে থাকে। তো আমরা চাচ্ছি পতিত জমিতে যদি তারা একটা ফসল করে, মসুর বিশেষ করে, এবং এটা ভালো হবে এখানে, এই উদ্দেশ্যকে সামনে রেখে আমাদের এখানে এই মানব জমিনের মাধ্যমে আমরা প্রায় 400 বিঘা একরে এবার আমরা এই প্রযুক্তিটাকে আমরা কৃষককে দিয়েছি। তো এখান থেকে কৃষকরা ভালো ফল পেলে এটা প্রথম বছর আমাদের আরও বেশ কয়েক বছর চলবে। খালি এখানেই না, আমরা চাচ্ছি যে এখান থেকে শুরু করে আশেপাশে সবখানে ছড়িয়ে পড়বে ডাল চাষটা। তাতে কৃষকের আপনার লাইভলিহুড যেটা বলি, তাদের ইনকাম বাড়বে এবং সেখান থেকে তাদের পরিবারের যে দরকার সেটাও তারা মিটাবে এবং সেখান থেকে তারা বাজারে বিক্রি করে সেখান থেকে তারা আরও ইনকাম করতে পারে। এটাই আমাদের উদ্দেশ্য। আমরা জানি মোটামুটিভাবে জমির অবস্থানকে আমরা এমনি ইংরেজিতে বলি গ্রে, গ্রিন, গোল্ডেন। অর্থাৎ মাটি যখন ফাঁকা তখন কোনো ফসল যখন নেই তখন ফাঁকা জমি, যখন ফসল লাগাচ্ছি সবুজ, আবার ফসল পাকলে সেটা সোনালি বর্ণ। তো আমরা দেখি কেবলমাত্র বেশিরভাগ জমিতে আমাদের ধানের পরে আর কোনো ফসল হয় না, অথচ আমরা একটু চেষ্টা করলে সেখানে কিন্তু নানা ধরনের ফসল আমরা লাগাতে পারি। তার মধ্যে একটি ফসল হচ্ছে মসুর। আর আমরা বলি প্রধানত ডাল শস্য শুধু যে মানুষের খাদ্য এটা নয়, তার পুষ্টির দিকে, এছাড়া জমির পুষ্টি, গবাদি পশুর পুষ্টি, এবং তার সঙ্গে যেহেতু এটার বাজারে দাম রয়েছে সেই জন্য এটা লাভজনক। আমাদের এই সব অঞ্চলে বিশেষ করে ধান কাটার পরে বেশিরভাগ জমি পড়ে থাকে, অর্থাৎ এক ফসলি জমি। সেই এক ফসলি জায়গায় জমিতে যদি আমরা যে কোনো রকমের ডালের চাষ করতে পারি, যার সম্ভাবনা প্রবল, সেইগুলো যদি করতে পারি তাহলে আমাদের রাজ্যে যে ডালের ঘাটতি আছে সেই ঘাটতিটা কিন্তু মেটানো সম্ভব। মাঠে যেখানে মুসুর ডাল চাষ হয়েছে সেখানেই হচ্ছে যে চাষিরা আসবে, কৃষকরা তার মতামত দেবে, বিজ্ঞানীরা তার মতামত দেবে কেন এই প্লটটা ভালো হয়েছে, কেন পাশের প্লটটা খারাপ হয়েছে, এবং এখান থেকে শিক্ষা নিয়ে যাওয়া হবে। ক্লাসরুমে আমরা অনেক বক্তৃতা দিতে পারি, কিন্তু হাতে নাতে শেখানোর জন্য মাঠে আমরা হাজির করেছি এই 100 কয়েকজন চাষিকে, বিজ্ঞানীকে। সেই উদ্দেশ্য নিয়ে আমাদের এই আলোচনা। এবং তার আরেকটা দিক হচ্ছে যে আপনারা দেখতে পাবেন আমরা তাদের বাড়ির মায়েদের যারা এসএইচজি দলের সঙ্গে নিযুক্ত তাদের আমরা ফুড হ্যাবিট চেঞ্জ করাচ্ছি। অর্থাৎ এই মুসুর ডাল থেকে কি কি খাবার তৈরি করলে পুষ্টিগুণ বজায় রেখে তাদের শিশু এবং মায়েদের আমরা হচ্ছে যে খাদ্যগুণ বজায় রেখে বেশি অপুষ্টি দূরকরণ করতে পারি, সেটা হচ্ছে মূল উদ্দেশ্য। শুধুমাত্র মুসুর ডালের সঙ্গে বিভিন্ন খাবার যোগ করে দিয়ে সেখানে হচ্ছে মিষ্টি পর্যন্ত আমরা তৈরি করে দেখাচ্ছি যে কিভাবে হচ্ছে তারা এই ডালটাকে ব্যবহার করতে পারে, এবং এখানে বড়ি তৈরি করানো হচ্ছে। অর্থাৎ আমরা এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্টের দিকে নিয়ে যাচ্ছি। চাষি যেমন একদিকে ডাল উৎপাদন করে বিক্রি করতে পারবে, একটা আয় করবে, বাড়ির যারা মায়েরা আছে তারা হচ্ছে যে সেলফ হেল্প গ্রুপের মধ্য দিয়ে এই ডালটাকে বাই প্রোডাক্ট তৈরি করে বিভিন্ন রকমের নকশা বড়ি, গহনা বড়ি এবং ভাজার বড়ি তৈরি করে তারা একটা আর্থিক আয়ের দিকে নিয়ে যেতে যাতে পারে, সেটার একটা হাতে নাতে দেখানোর এইটা হচ্ছে আয়োজন করা হয়েছে। অর্থাৎ সত্যিকারের তাদের লাইভলিহুড আপলিমেন্ট যাতে হতে পারে সেই দিকে আমরা হাঁটার জন্য আমরা ভাবছি।
সবই মুসুর ডালেরই প্রিপারেশন। আমরা মুসুর ডাল থেকেই এগুলো মূলত বানিয়েছি। আর এখানে যে প্রোডাক্ট আছে বা খাবারগুলো রয়েছে, প্রত্যেক খাবারের সঙ্গে হয়তো বা কিছু আমরা মিশিয়েছি, যেমন চাল গুঁড়োটা বেশি দু এক জায়গায় ব্যবহার করা হয়েছে, যেগুলো ভাজা হয়েছে ওতে হয়তো একটু তেল ব্যবহার করতে হয়েছে, একটু মশলা ব্যবহার করতে হয়েছে। কিন্তু এই যে বড়িগুলো দেখছেন, এই বড়িগুলোতে মূলত আমরা শুধুই মুসুর ডাল দিয়ে বানিয়েছি। আর এতে আমাদের পোস্ত মেশানো আছে, কোনোটায় আছে কালো জিরে, কোনোটায় মৌরি, কোনোটায় সাদা জিরে। এগুলো আমরা ভাজা বড়ি হিসেবেও ব্যবহার করতে পারি, কিংবা তরকারিতেও আমরা খেতে পারি, বা যেমন সবজির সঙ্গে মিশিয়েও আমরা এটা সবজির সঙ্গে মিশিয়ে তরকারিও খাই, বা আপনারা যদি আরও ঝোল টোল খান বা তাতেও আপনারা এগুলো দিয়ে খেতে পারবেন। কর্মশালায় অংশগ্রহণকারী কৃষক বন্ধুরা আমাদের জানান, রায়পুর সুপুর জিপিটা হচ্ছে শিডিউল কাস্ট এবং শিডিউল ট্রাইব অধ্যুষিত এলাকা। এখানে বেশিরভাগ চাষি কিন্তু খুবই গরিব চাষি। এই সেবা সংঘ অর্থাৎ মানব জমিন এই প্রকল্পটা চালু করার জন্য, মসুরি কলাইয়ের বীজটা দেওয়ার জন্য অনেক চাষি কিন্তু চাষ করতে পেরেছে। আমার উদ্দেশ্য হচ্ছে যে এই সেবা প্রকল্পটা যে সমস্ত কর্তৃপক্ষরা এটা দেখভাল করছেন বা যেখান থেকে সিড ফিডগুলো কালেকশন করছেন, খুবই উন্নত মানের সিড পেয়েছি, এবং আগামী দিনে আরও যদি ভালো হয় সেই জন্য আমি তাদের কাছ থেকে আরও বেশি আশা করি। আমি মসুরি বীজ পেয়ে উপকার হয়েছি, বা মসুরি ফলন ধরুন বিঘেতে 3 মণ করে ফলছে। যদি ভবিষ্যতে এরকম বীজ পাই 2-3 বছর, আমাদের খুবই উপকার হবে। আমার নাম বিষ্ণুপদ মণ্ডল, এই গ্রামে মির্জাপুরি বাড়ি। তা মানব জমিন থেকে যে মসুরির বীজ পেয়েছি, ভালো বীজ বা উপকার হয়েছে। পরের বছরের জন্য আরও ভালো বীজ পাই। করব, হ্যাঁ। এর আগে যা চাষ করেছি অন্য জাতের বীজ, সেগুলো তার চেয়ে এবারে যা বীজ পেয়েছি ভালো। আবার পরের বছরে যদি ভালো বীজ পাই লাভ, হ্যাঁ হ্যাঁ। মসুরি চাষ বীজ পেয়েছি মানব জমি থেকে, আরও অন্য বীজও পাই, আর অনেক কিছু আমরা ফ্যাসিলিটি পাই মানব জমি থেকে, এবং যেন আরও বেশি করে পাই, সবাই চাষ করতে পারে। হ্যাঁ কি করি? হ্যাঁ হ্যাঁ ঠিক এরকমই হবে। এক মিনিট, এই শোনো, আসছি আমি। হ্যাঁ হ্যাঁ ঠিক ঠিক, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে একদম। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আচ্ছা আচ্ছা। কার সঙ্গে কথা বলছিলে এত হেসে হেসে? আরে বাবা, কিষান কল সেন্টার, বিশেষজ্ঞের সাথে চাষের ব্যাপারেই কথা বলছিলাম। সকালেও দুপুরেও? আরে বাবা, কিষান কল সেন্টার তো সকাল 6টা থেকে রাত 10টা অবধি খোলা। রোববারেও? হ্যাঁ গো, বছরে 365 দিন। এত ফোনের বিল কে দেবে? আরে বাবা, কিষান কল সেন্টারের পরিষেবা সম্পূর্ণ বিনামূল্যে। কিন্তু তুমি এগুলো জিজ্ঞেস করছো কেন? আমি তো অন্য কিছু ভাবছিলাম। কৃষক ভাইরা কৃষিকাজ সংক্রান্ত সমস্যার নিজের ভাষায় তাড়াতাড়ি সমাধানের জন্য ভারতের যে কোনো ফোন থেকে রাষ্ট্রীয় হেল্পলাইন নম্বর 1800-180-15551-এ যোগাযোগ করুন। কৃষকের বন্ধু, কৃষকের কল সেন্টার। কেমন লাগছে আমাদের অনুষ্ঠান? আমাদের চিঠি লিখে জানান। চিঠি লেখার ঠিকানা কৃষি দর্শন, অধিকর্তা দূরদর্শন কেন্দ্র, শান্তিনিকেতন, শান্তিনিকেতন, সূচক 731235।